ছোটবেলায় হয়তো তোমরা দাদু ঠাকুমার মুখে বিভিন্ন গল্প শুনেছ। তার মধ্যে তোমাদের প্রিয় গল্প ছিল ভূতের গল্প। তবে বড় হয়ে ছোটবেলার সেই সব গল্পের কথা মনে পড়লেই আমরা সেটাকে হেসে উড়িয়ে দিই। কিন্তু আমাদের দাদু ঠাকুমারা সম্পূর্ণ হয়তো ভুল বলে। এই জগতে এমন কিছু ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা হয়তো আমরা আজও দিতে পারিনি। ও, আমার নাম রাজদীপ, সবাই রাজ বলে ডাকে। আমি কলকাতার বাইরে চাকরি করি। সেদিন আমার সঙ্গে যা ঘটেছিল তা কখনোই কল্পনা করা যাবে না। তো ঘটনাটা বলি। আমাদের অফিস থেকে সবাইকে পুজোর ছুটি দিয়েছে। সেই সময় ঠিক হয়েছিল আমি শনিবার বাড়ি ফিরে যাব। যে ট্রেনে যাব তার নাম নবাবগঞ্জ মেল। রাত 12টার ট্রেন। এরকম সময় ট্রেনে আমি চেপেছি, কিন্তু কেন জানি না সেদিন আমার একটু ভয় লাগছিল। সেদিন ছিল আবার অমাবস্যা। ঠিক সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। যখন স্টেশনে পৌঁছালাম তখন রাত প্রায় 11:30 বাজতে যায়। স্টেশনে প্রায় জনমানব, ফাঁকা। ওই বেঞ্চে এক দুজন গায়ে চাদর নিয়ে ঘুমোচ্ছে বলে মনে হলো। আমিও একটা বেঞ্চে থেকে বসলাম। ট্রেন আসতে এখনো 1 ঘন্টার কাছাকাছি। তাই ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি। সারাদিনের চাপ আর ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছি আমার আর মনে নেই। আমি দেখলাম একটা লোক আমার দিকে আসছে। চারিদিকে তাকাতে দেখলাম আমি আর লোকটি ছাড়া কেউ নেই। লোকটিকে দেখতে তেমন একটা নয়, পরনে ছেঁড়া একটা জামা, কিন্তু তাতে লেগে আছে রক্তের ছেটা। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। লোকটি তখন ইতস্তত হয়ে বলল, দাদা, একটা সাহায্য করতে পারবেন? কি? এই যে কিছুক্ষণ আগে আমি ট্রেনে কাটা পড়েছি, এই খবরটা একটু আমার পরিবারকে জানিয়ে দেবেন। কথাটা শুনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। শরীরে রক্ত হিম হয়ে গেল। কিছু বলবার আগে লোকটি এক মৃত্যুর আর্তনাদ করতে লাগলো। তার দেহ থেকে মাথা উধাও, তার শরীর থেকে রক্ত বয়ে যাচ্ছে। লোকটি এবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চিৎকার করতে লাগলাম। তখনই আমার ঘুমটা ভেঙে গেল। একটু ভয়ে ভয়ে চারিদিকে দেখলাম যারা বেঞ্চে শুয়েছিল তারা শুয়েই আছে। এ কি, আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম নাকি? বেঞ্চ থেকে উঠে চোখে মুখে জল নিয়ে ধুয়ে নিলাম। ভাবলাম এটা একটা স্বপ্ন ছিল, ভয়ের কিছু নেই। আকাশের দিকে তাকালাম, মনে হয় বৃষ্টির হবে। মেঘের অবস্থা তেমন একটা ভালো নয়। এইভাবে আরও 5-10 মিনিট কেটে গেল। তারপরেই শুনতে পেলাম ট্রেন আসার আওয়াজ। কিছুক্ষণ পর দেখলাম কুয়াশা ভেদ করে ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ট্রেনে উঠে মনে হলো বাইরে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে ট্রেনের ভেতর একটা আবছা আলোয় দেখতে পেলাম সবাই ঘুমোচ্ছে। তারই মধ্যে 2-1 জন জেগে আছে। কেউ আবার রাতের খাবার সারছে। আমি আমার সিটে গিয়ে বসলাম। খিদেও পাচ্ছিল। অবশ্য আমি ব্যাগে করে পাউরুটি, ডিম, কলা নিয়ে এসেছি। তা বের করেই খেয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। এরই মধ্যে টিটি একবার পাক খেয়ে গেছে। রাত তখন 1টা। বৃষ্টি তখনও হচ্ছে। বালিশে মাথাটা দিয়ে আমি ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ বাদে ঘুমটা ভেঙে গেল। দেখলাম চারিদিক অন্ধকার, মনে হয় ইলেকট্রিক নেই। আমি আমার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। কারণ একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ ধরে আওয়াজটা হয়েই যাচ্ছে। আমি এবার ধৈর্য ধরতে না পেরে টর্চ নিয়ে নামলাম ও আওয়াজটা যেদিক থেকে আসছে সেই দিকে যেতে থাকলাম। তখনও বাইরে বৃষ্টি হালকা হালকা পড়ছে। দেখলাম আওয়াজটা মেন ইঞ্জিন, মানে যেখান দিয়ে ট্রেন চালনা করা হয় সেখান দিয়েই আসছে। আমি সেখানে গিয়ে দরজায় 2-1 বার ধাক্কা মারতেই দরজাটা খুলে গেল। আর তাতে যা দেখলাম তাতে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। মেন ইঞ্জিনে কেউ নেই। তাহলে ট্রেনকে চালনা করছে। এর মধ্যেই আমি পিছনে ঘুরে দেখলাম সবাই চাদর থেকে উঠে আমার দিকে এগিয়ে আসছে। দেখলাম তাদের ভয়ঙ্কর চেহারাটা। প্রায় সবার দেহই মুখ পুড়ে গেছে। কারো আবার মাথা থেকে রক্ত বয়ে পড়ছে। মনে হয় তারা যেন এক মৃত্যুর আর্তনাদ করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। কারণ তাদের মধ্যে তারা এক জ্যান্ত মানুষকে পেয়েছে। সেটা আর কেউ নয়, সেটা আমি নিজে। কি করবো ভেবে উঠতে পারছিলাম না। তারই মধ্যে
তারা তাদের কঙ্কাল হাত আমার দিকে বাড়িয়ে এসছে। দেখতে না দেখতেই সেই কঙ্কাল হাত আমার গলা টিপে ধরলো। আমি তাড়াতাড়ি করে তাকে এক ঝটকায় তার হাতকে ছিটকে ফেলে দিলাম। পুরো শরীরটা ঘামে আমার ভিজে গেল। আর তার মধ্যেই আমি অনুভব করতে পেলাম ট্রেনে আগুন ধরেছে। কিন্তু ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে। যে লোকগুলোকে মানুষ ভেবেছিলাম আসলে তারা মানুষরূপী পিশাচ। কি করব ভেবে উঠতে পারছি না। হঠাৎ আমার চোখ পড়লো একটা দরজার দিকে, যেটা ফাঁকা ছিল। ভাবলাম এই দরজায় হয়তো আমাকে বাঁচাবে। নরকঙ্কালগুলো আমার দিকে আসতেই সুযোগ বুঝে এক ঝটকায় ঝাঁপ মারলাম আর নদীতে গিয়ে পড়লাম। কি ভাগ্যিস সাঁতার জানি। সাঁতার কেটে আমি নদীর চড়ে গিয়ে উঠলাম আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। কিন্তু আমি তার আগে শুনতে পেলাম ট্রেনটা সশব্দে নদীতে ভেঙে পড়ে গেল। যখন জ্ঞান এলো তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। ডাক্তার এসে বলল, আপনাকে দুজন লোক নদীর চরে অজ্ঞান অবস্থায় পেয়েছিল, তারাই আপনাকে এখানে দিয়ে গেছে। আপনার তেমন কিছু হয়নি, ওই হাত পায়ে একটু আঘাত পেয়েছেন আর কি। 1-2 ঘন্টা বিশ্রাম নিন, তারপর আপনাকে ছেড়ে দেব। এই বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। আমি কালকের ঘটনায় এখনও হতভম্ব, কিছুই প্রায় বুঝতে পারছি না। বাড়ি ফিরে এলাম, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেলাম। ভুলে গেলাম সেই ঘটনার কথা। হঠাৎ একদিন চোখ পড়ল পুরনো খবর কাগজের দিকে। সেটাই লেখা আছে নবাবগঞ্জ মেলের দুর্ঘটনা। লেখা আছে তাতে প্রায় 2-3 বছর আগে নবাবগঞ্জ মেল খুব দ্রুত গতিতে যাত্রী নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক অজ্ঞাত কারণে ট্রেনে আগুন ধরে যায়। এতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং তাদের মৃত্যুও হয়। কারণ তাদের চিৎকার কেউ শুনতে পায়নি। অবশেষে সেই ট্রেন নদীতে ভেঙে পড়ে। তারপর থেকে নাকি গভীর রাতে ওই ট্রেনটি ওই মৃত্যু হওয়া মানুষদেরকে নিয়ে ঠিক ওইভাবে ওই সময়ে রওনা দেয় আর প্ল্যাটফর্মে অপেক্ষাকৃত যাত্রীদেরকে তুলে নেয়। আমার সেই ট্রেনটি আগুন ধরে নদীতে পড়ে যায়। ভাবলাম কত যাত্রীকেই তুলে নিয়েছে এই ট্রেনটি। তারা কত অসহায়ভাবে চিৎকার করেছিল, কিন্তু তাদের আওয়াজ কেউ শুনতে পায়নি। সেদিন আমার ভাগ্য ভালো ছিল, আমি বেঁচে গেছি।